আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের একটা সাজেশন নিয়ে। সো আমি বেসিক্যালি আজকে রিটেনের সাজেশন নিয়ে কথা বলবো এবং একটা সংক্ষেপ সাজেশন দেওয়ার চেষ্টা করবো। সো বেসিক্যালি আমাদের রিটেন কিন্তু পরীক্ষায় ভালো করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আপনার যদি রিটেন খারাপ হয়, সো আপনি কখনোই ভালো মার্ক ক্যারি করতে পারবেন না। সো আমরা প্রথমেই প্যারাগ্রাফ নিয়ে একটা কথা বলছি, আর এই ভিডিওতে আরেকটা ব্যাপার আমি কথা বলবো, সেটা হচ্ছে কোনো রিটেন যদি আমার কমন না পড়ে, অর্থাৎ আমি পড়ে গেলাম, প্রিপারেশন নিয়ে গেলাম, এমন একটা প্যারাগ্রাফ আসলো বা এমন একটা ইনফর্মাল লেটার আসলো যেটা আমি আগে কখনো পড়িনি। সো এরকম যদি আসে, সেটা আসলে কিভাবে লেখা যায় একটা সহজ টিপ দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমে প্যারাগ্রাফ, এখানে আই হ্যাভ সিলেক্টেড 16 প্যারাগ্রাফ। এখানে 16টা প্যারাগ্রাফ আছে। এটা শুনলে অনেক সময় বেশি মনে হয়, আসলে আমি বলবো এটা খুব বেশি না, কারণ হচ্ছে আমরা মোটামুটি ক্লাস 5-6 থেকে এই স্ট্যান্ডার্ডের প্যারাগ্রাফ গুলো পড়ি। সো আপনি যদি দেখবেন ম্যাক্সিমাম প্যারাগ্রাফ গুলোই আগে পড়া ছিল। সো আশা করি একটু রিভাইজ করলে হয়ে যাবে। আর প্যারাগ্রাফ যদি কখনো কমন না আসে, বা এই প্যারাগ্রাফ গুলোর মধ্যে কমন আসলো বাট আমি পড়তে পারলাম না, আমার টাইম ছিল না, যদি কখনো এরকম হয়, সেক্ষেত্রে কিভাবে লিখবেন সেটাও আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো। সো প্রথমে প্যারাগ্রাফ, আমার যদি কোনো প্যারাগ্রাফ কমন না আসে, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? সো বেসিক্যালি প্যারাগ্রাফের 3টা অংশ থাকে। একটা অংশকে বলা হয় প্যারাগ্রাফের শুরু, বা এটাকে ইংরেজিতে বলা হয় টপিক সেন্টেন্স। আর মাঝখানে থাকে হচ্ছে বডি পার্ট। বডি পার্ট আবার 2 ভাগে ভাগ থাকে। আমি বিস্তারিত বলছি না, যেহেতু আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো বডি পার্ট, আর একটা লাস্টে থাকে হচ্ছে আমাদের এন্ডিং বা কনক্লুশন। সো এই 3টা পার্ট একটু বুদ্ধি করে চিন্তা ভাবনা করলে লেখা যায়। সো আমি প্রথমে দেখছি আসলে একটা প্যারাগ্রাফ আসলে আমার প্রথম লাইনটা কি লিখবো, এটা অনেক সময় খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে খুব ভালো নাম্বারের জন্য। সো প্রথমে ধরেন আমার যে প্যারাগ্রাফটা আসবে সেটাকে আমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে একটা অ্যান্সার আসবে। সো আমার যেহেতু আগে থেকে মুখস্থ নাই, অ্যান্সারটা একটু সরল বা একটু সহজ হইতে পারে, অসুবিধা নেই, কারেক্ট হইলেই হবে। সো প্রথমে আমার যদি ফর এক্সাম্পল স্কুল ম্যাগাজিন, বুক ফেয়ার, টি স্টল, ফ্রি প্লান্টেশন, এই প্যারাগ্রাফ গুলো যদি আসে, তাহলে টপিক সেন্টেন্সটা আমি বানানোর জন্য এই প্যারাগ্রাফ গুলোকে আমি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবো। ফর এক্সাম্পল আমার ট্রি প্লান্টেশন আসলো, তাহলে আমি বলবো হোয়াট ইজ আ ট্রি প্লান্টেশন। সো বাংলায় যদি আমি চিন্তা করি যে আসলে ট্রি প্লান্টেশন মানে কি, ট্রি প্লান্টেশন মানে হচ্ছে একটা সিস্টেম মেনটেন করে বৃক্ষরোপণ করা। সো এটাকে আমি ইংরেজিতে বলবো যে ট্রি প্লান্টেশন মিনস প্ল্যান্টিং ট্রিজ ইন এ সিস্টেমেটিক ওয়ে ইন এ সার্টেন প্লেস, রোডস, হাইওয়েজ, এটসেট্রা। সো ওগুলো আরো বাড়ানো যাবে, বাট আমার মেইন অংশটা থাকবে হোয়াট ইজ ট্রি প্লান্টেশন, এই প্রশ্নের উত্তরটা যেন সঠিক থাকে। So, তাহলে আমরা কি বলবো? ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন মিনস প্ল্যান্টিং ট্রিজ ইন এ সিস্টেমেটিক ওয়ে। সো অন্যটা যদি আসে, ফর এক্সাম্পল আসলো আমার স্কুল ম্যাগাজিন। সো হোয়াট ইজ আ স্কুল ম্যাগাজিন? তাহলে স্কুল ম্যাগাজিন ইজ এ পাবলিকেশন, is a annual school magazine is an annual publication from a school. তারপর আমার আর যদি আসে ডে লেবারার, সো হোয়াট হু ইজ এ ডে লেবারার? সো পার্সন যদি হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট না দিয়ে হু দিয়ে কোশ্চেন করতে পারি, অসুবিধা নেই। তাহলে যদি ডে লেবারার প্যারাগ্রাফ আসে, তাহলে আমরা প্রশ্ন করবো হু ইজ এ ডে লেবারার। তো আমরা জানি নর্মালি ডে লেবারার কি, ডে লেবারার হচ্ছে এমন একজন ব্যক্তি যে সারাদিন তার জীবিকার জন্য কাজ করে। তাহলে আমরা বলবো হচ্ছে ডে লেবারার ইজ এ পার্সন হু ওয়ার্কস ডাউন টু ডাস্ক ফর হিজ আর্নিং অথবা ফর হিজ লিভিং। যা আসতে পারে আমাদের গার্মেন্টস ওয়ার্কার। সো হোয়াট ইজ অর হু ইজ এ গার্মেন্টস ওয়ার্কার? সো আমরা বলবো হচ্ছে আ গার্মেন্টস ওয়ার্কার ইজ এ পার্সন হু ওয়ার্কস ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি ফর হিজ লিভিং। অর্থাৎ তার বেঁচে থাকবার জন্য বা জীবিকার জন্য যেই ব্যক্তি গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস কারখানায় কাজ করে, তাকে বলা হয় একজন গার্মেন্টস ওয়ার্কার। তারপরে যদি আসে রিক্সা পোলার, সো আমার রিক্সা পোলার প্যারাগ্রাফ আসলো। সো আমি এটাকে সেম একই উপায়ে ইন দ্য সেম ওয়ে আমি প্রশ্ন করবো হোয়াট ইজ অর হু ইজ আ রিক্সা পোলার? সো আ রিক্সা পোলার ইজ এ পার্সন who pulls a rickshaw for his living অথবা for his earning। তারপরে অর্থাৎ যে কোনোটাই আসতে পারে। তারপর উইন্টার মর্নিং, সো হোয়াট ইজ আ উইন্টার মর্নিং? উইন্টার মর্নিং, সো আমাদের যদি এরকম প্রশ্ন আসে, তো হোয়াট ইজ উইন্টার মর্নিং প্যারাগ্রাফ, স্ট্রিট হকার, তবে স্ট্রিট হকার আসতে পারে। সো একই ইন দ্য সেম ওয়ে আমি প্রশ্ন করবো হোয়াট দিয়ে, হোয়াট ইজ আ হু ইজ আ স্ট্রিট হকার? তাহলে স্ট্রিট হকার ইজ এ পার্সন হু সেলস হিজ গুডস গোয়িং ফ্রম ডোর টু ডোর। তারপরে আমাদের অর্থাৎ যে কোনো প্যারাগ্রাফ আসলে আমরা এভাবে টপিক সেন্টেন্সটা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের খুব ভালো প্রিপারেশন না থাকলে বা যদি কোনো আনকমন প্যারাগ্রাফ আসে, সেক্ষেত্রেও আমরা একটা ভালো অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট। 2 নাম্বার হচ্ছে বডি পার্ট। বডি পার্টের ক্ষেত্রে
খুবই ইম্পর্টেন্টলি এবং খুবই শর্টকাটে মনে রাখবার একটা সিস্টেম হচ্ছে, যেটা আমি বেসিক্যালি আমার স্টুডেন্টদেরকে বলি ফলো করবার জন্য। সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা প্যারাগ্রাফের বডি পার্ট দুই রকম হতে পারে। যদি আমার প্যারাগ্রাফটা হয় কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কারণ ফলাফল প্যারাগ্রাফ, যেমন ধরেন আহ যেমন আছে হচ্ছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কারণ হচ্ছে এই প্যারাগ্রাফ গুলোর বডিতে দুটো অংশ থাকে, একটা অংশ থাকে হচ্ছে কারণ, আর একটা অংশ থাকে ফলাফল। যেমন আমি ইফ আই টক অ্যাবাউট ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যামে কিন্তু নির্দিষ্ট কিছু কারণ আছে এবং এর ফলে কিছু ঘটনা ঘটে। সো এটা একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। সো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ যদি থাকে, আমরা খুবই সহজে 5টা কারণ সিলেক্ট করব আঙ্গুল দিয়ে এবং খাতায় আমি নোট করব। আমি পুরো প্যারাগ্রাফ বা সম্পূর্ণ সেন্টেন্স আমি লিখবো না, আমি শুধু ওয়ার্ড গুলো নোট করবো। যেমন আমি ট্রাফিক জ্যাম নিয়ে যদি কথা বলি, তাহলে আসলে ট্রাফিক জ্যাম কেন হয়, আর এই প্রত্যেকটা ব্যাপারটা হচ্ছে একটু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওয়েতে ভাববার ব্যাপার আছে। যদি ইফ ইউ থিঙ্ক দ্যাম ক্রিয়েটিভলি, ইউ উইল গেট আ ভেরি গুড অ্যান্সার। তাহলে ট্রাফিক জ্যামের কথা যদি বলি, আমি 5টা কারণ খুঁজে বের করি আসলে কেন কেন ট্রাফিক জ্যাম হতে পারে। 1 নম্বর কারণ হতে পারে আমাদের রাস্তাগুলো খুবই কম, অর্থাৎ আমাদের যে পরিমাণ ট্রাফিক আছে বা ভেহিকল রোডে চলে এই অনুযায়ী আমাদের রোড সংখ্যা যথেষ্ট না। 2 নম্বর কারণ হতে পারে আমাদের রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা। 3 নম্বর আর একটা কারণ হতে পারে আমাদের রাস্তাগুলোতে ইলিগেল পার্কিং থাকে, অর্থাৎ সম্পূর্ণ রুটস গুলো আমরা ব্যবহার করতে পারি না। 4 নম্বর কারণ হতে পারে আমরা ট্রাফিক রুলস মানতে চাই না। 5 নম্বর কারণ হতে পারে আমাদের মধ্যে একটা ওভারটেকিং টেন্ডেন্সি আছে, এটা একটা আমরা সবসময় চাই আগে যাবার জন্য। 5 নম্বর কারণ হতে পারে আমাদের রাস্তার মধ্যে মানুষ অনেক সময় কনস্ট্রাকশনের জিনিসপত্র রেখে দেয়। সো এরকম আরো অনেকগুলা কারণ কিন্তু চাইলে আপনি খুঁজে বের করতে পারবেন, এবং আপনার সামনে বই থাকলে আপনি বই থেকে সেটা নোট করতে পারেন। সেক্ষেত্রে মুখস্থ করার ক্ষেত্রেও খুব বেশি আপনার টাইম কমায় দিবে এবং কাজে আসবে। সো এরকম 5টা কারণ খুঁজে বের করে আমি নোট করবো খাতায়। দেন আমি 5টা ফলাফল বের করবো, রেজাল্ট, অর্থাৎ এই কারণগুলোর কারণে এই যে কারণ, এর কারণে আসলে কি ঘটতেছে আমাদের মধ্যে। সো রেজাল্ট গুলো আমি যদি ইফ আই টক অ্যাবাউট ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যামের 5টা রেজাল্টের কথা আমি যদি বলি, তাহলে আমি এভাবে কাউন্ট চিন্তা করতে পারি। যেমন ধরেন আমরা ঠিক টাইমে অফিসে, স্কুল, কলেজে পৌঁছাইতে পারি না। 2 নম্বর হইতে পারে এরকম যার কারণে আমাদের প্রচুর ফুয়েল কনজাম্পশন হয়, এটা ইকোনমিক লস হয়। 3 নম্বর হইতে পারে এরকম যে আমাদের পেশেন্টরা ঠিক টাইমে হসপিটালে পৌঁছাইতে পারতেছে না। 4 নম্বর কারণ হইতে পারে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। 5 নম্বর কারণ হইতে পারে আহ আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, অর্থাৎ এক জায়গায় যখন অনেকগুলো গাড়ি আটকে থাকে সেক্ষেত্রে প্রচুর কার্বন ইমিশন হয় এবং সাউন্ড পলিউশন হয়। সো এরকম আপনি বই যদি সামনে থাকে, যদি এভাবে চিন্তা করেন এবং খাতায় নোট করেন, আই হোপ অনেকগুলা ফলাফল পেয়ে যাবেন। সো এরকম 5টা কারণ এবং 5টা ফলাফল আমি যদি খাতায় নোট করি, নোট করার পরে এগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করলে আই হোপ ইট উইল বি আ ভেরি গুড প্যারাগ্রাফ। সো এই জন্য আসলে একটু সেন্টেন্স মেকিং এর সেন্সটা থাকলে খুবই ভালো হবে। এবং লাস্ট হচ্ছে আমি একটা কনক্লুশন টানবো, অর্থাৎ এটাকে আমরা কিভাবে দূর করতে পারি, এই জন্য আমাদের আসলে কি দরকার। সো আমরা লাস্টে, যদি আমার প্রিপারেশন না থাকে, আমি যদি আসলে না পারি, তাহলে আমরা খুব সহজ সহজ একটা দুইটা সেন্টেন্স লিখে দিতে পারি। যে ফর এক্সাম্পল, আমাদেরকে ট্রাফিক নিয়ম মানতে হবে, সর্বশেষ আমাদেরকে খুবই পাবলিকলি কনসাস হইতে হবে। দ্যাট মিনস উই মাস্ট অ্যাওয়ার পাবলিক অ্যাওয়ারনেস, রেজ পাবলিক অ্যাওয়ারনেস। সো এরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি। সো তারপরে আরো একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ আছে এখানে, সেটা হচ্ছে লোডশেডিং। সো লোডশেডিং এর কথা যদি আমি বলি, সো এখানে সেম সিস্টেম। প্রথমে আমরা হচ্ছে টপিক সেন্টেন্স ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো, সো হোয়াট ইজ আ লোডশেডিং। তো আমরা জানি বেসিক্যালি লোডশেডিং জিনিসটা কি। খুব সহজ ভাবে যদি আমি বাংলায় চিন্তা করি, তাহলে লোডশেডিং হচ্ছে আমার বাসায় বিদ্যুৎ আছে এবং এই যে বিদ্যুৎটা আসতেছে এটা হঠাৎ করে চলে গেল, দ্যাট ইজ লোডশেডিং। তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে একটু সুন্দর করে সাজায় বলতে চাই, অনেকভাবেই বলা যায়। তাহলে আমি এভাবে বলতে পারি, লোডশেডিং ইজ দ্য সাসপেনশন অফ কন্টিনিউয়াস ইলেকট্রিক সাপ্লাই। আরো অনেক রকম হতে পারে, আমার মাথায় এই মুহূর্তে এটা আসছে, সো আমি এটা বলবো। তাহলে এভাবে আমরা বলতে পারি, লোডশেডিং ইজ দ্য সাসপেনশন অফ কন্টিনিউয়াস ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ আমাদের যে চলমান বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ সেটা যদি বন্ধ হয়ে যায় সেটাকে আমরা লোডশেডিং বলি। সো এভাবে আমরা টপিক সেন্টেন্স লিখতে পারি। তারপর হচ্ছে এটা আসলে কারণ কি, লোডশেডিং কেন হয়। সো ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনি নিজে আসলে জানেন, অর্থাৎ যে প্যারাগ্রাফটা আপনি মুখস্থ করতেছেন এত সময় নিয়ে, এটা আসলে আপনি এমনিতেই জানেন যে আসলে লোডশেডিং কেন হয়। লোডশেডিং অনেকগুলো কারণ হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে যে পরিমাণ পাওয়ার বা ইলেকট্রিসিটি আমাদের দরকার সেই পরিমাণ ইলেকট্রিসিটি আমাদের দেশে নাই, 1 নাম্বার। তারপরে হতে পারে এরকম অনেকে ইলিগেল ইলেকট্রিক লাইন ব্যবহার করতেছে। 2 নাম্বার হচ্ছে আমাদের লাইনগুলো যথেষ্ট স্ট্রং না, অনেক সময় লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায় বিভিন্ন কারণে। তারপরে হতে পারে হচ্ছে আমাদের
মানুষ আমরা বিদ্যুৎ অপচয় করি প্রচুর পরিমাণে, যার কারণে বিদ্যুতের শর্টেজ দেখা দেয়। সো এরকম অনেকগুলো কারণ চাইলে খুঁজে বের করা যায়। আর আমাদের রেজাল্টটা কি? সো আমি এরকম 5টা রেজাল্ট খুঁজে বের করবো। অর্থাৎ আমি 5টা বলতেছি, তার মানে 5টাই বের করতে হবে এরকম না। সেক্ষেত্রে 4টা হইতে পারে, 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে। তাহলে রেজাল্ট গুলা কি হইতে পারে? আমাদের লোডশেডিং আসলে বিদ্যুৎ চলে গেলে কি হয়? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কলকারখানা বন্ধ হয়ে যায়, স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না, রোড রাস্তাঘাট ঘর বাড়ি অন্ধকার হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের ইকোনমিক অনেক লস হয়, যেহেতু আমাদের ফ্যাক্টরি কলকারখানা বন্ধ থাকে। তার মানে আমাদের হচ্ছে প্রোডাকশন বন্ধ হয়ে যায়। সো এরকম অনেকগুলা, তারপর আমাদের হসপিটালের সেবা অনেক সময় বন্ধ হয়ে যায়। তারপর আরো বিভিন্ন ধরনের সার্ভিস গুলো কিন্তু বিদ্যুৎ না থাকলে স্টপ হয়ে যায়। সো এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট। সো আমি বডি পার্টে কিন্তু 5টা রিজন এবং 5টা রেজাল্ট যদি আমি লিখি, এটা শুনতে খুব অল্প মনে হইলেও এগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করলে কিন্তু দেখবেন আপনার অনেক বড় একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যারাউন্ড 200 ওয়ার্ডস এর প্যারাগ্রাফ আই হোপ হয়ে যাবে। দেন আমরা কনক্লুশন লাস্টে একটা সেন্টেন্স টেনে দিব। যদি আমার প্রিপারেশন ভালো না থাকে, আমি যদি ভালো না লিখতে পারি, আমি সাজেস্ট করবো অন্তত একটা সেন্টেন্স এরকম লিখে দেন যে উই মাস্ট রেজ পাবলিক অ্যাওয়ারনেস টু প্রিজার্ভ দিস রিসোর্স। অর্থাৎ এই সম্পদটাকে আমাদের সংরক্ষণ করবার জন্য বা প্রপারলি ইউজ করবার জন্য আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা খুব জরুরি। সো ফলোইং দিস স্টেপস, আই থিঙ্ক ইউ ক্যান রাইট আ ভেরি গুড প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফ গুলোর ব্যাপারে আমি বলবো যে আশা করা যায় আমি বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইজ করার চেষ্টা করেছি, এন্ড আই হোপ এখান থেকে কমন থাকবে। সো নাম্বার 2, ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমি বলবো এখানে আসলে আপনি যদি একটা টিপস ফলো করেন বা একটু টেকনিক্যালি এগুলো বোঝার চেষ্টা করেন, আমি বলবো আপনাদের কখনো এই সাজেশনের প্রয়োজন নাই এবং কখনো মুখস্থই করতে হবে না। সো এটার ফরম্যাটটা হচ্ছে প্রথম জানা দরকার। ফরম্যাটের ক্ষেত্রে আপনি যদি খুব ভালো একটা ফরম্যাট জেনে নেন, সো মাঝখানে 2টা 3টা বা 5টা সেন্টেন্স যদি নিজের থেকে প্রশ্ন দেখে তৈরি করা যায়, সেক্ষেত্রে সাজেশনের প্রয়োজন নাই, যেটাই আসল প্রশ্ন। আশা করি আপনার ভালো লাগবে। সো এটা আমি একটু সংক্ষেপে বলতেছি। সো আমাদের যদি ইনফর্মাল লেটার আসে, সো ইনফর্মাল লেটার লেখার সিস্টেম হচ্ছে আমরা প্রথমেই অ্যাড্রেসটা দিয়ে দিব, অর্থাৎ আমি যেখানে পাঠাইতে চাচ্ছি সেই অ্যাড্রেসটা দিব। দেন হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে স্যালুটেশন, অর্থাৎ আমি যদি আমার ভাইয়ের কাছে লিখি ডিয়ার ব্রাদার, সিস্টারের কাছে লিখলি ডিয়ার সিস্টার, ফাদারের কাছে লিখলি ডিয়ার ফাদার, এটসেট্রা, অথবা ফ্রেন্ডের কাছে লিখলে ডিয়ার ফ্রেন্ড। এটা আপনারা একটু বই দেখে নেবেন, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, সো আই এম নট ওয়েস্টিং মাই টাইম। সো এখানে হচ্ছে তারপর হচ্ছে আমার যে মূল ইনফর্মাল লেটারটা সেটা আমি লেখা শুরু করব। সো সবারই মোটামুটি এটা জানা আছে আমরা কিভাবে শুরু করি। I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. তারপর হচ্ছে in your letter you wanted to know about the কোশ্চেনটা আপনি দিতে পারেন, যেমন ফর এক্সাম্পল ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সেটা বলতে পারেন যে in your last letter you wanted to know about the importance of reading নিউজ পেপার, so now I am writing about this. তারপরে সেন্টেন্স গুলো হচ্ছে একটু বানানোর চেষ্টা করতে হবে, কোশ্চেন থেকে হেল্প নেওয়া যেতে পারে, কারণ প্রশ্নে হচ্ছে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। দেন লাস্টে হচ্ছে আমরা নো মোর টুডে, সি ইউ ভেরি সুন। অ্যান্ড যদি এটা পরিবারের মেম্বারদের কাছে হয়, সেক্ষেত্রে আমার বাবা মা বা ছোট ভাই বোনদের ক্ষেত্রে তাদের শুভকামনা চাইতে পারি, যে ফর এক্সাম্পল বেস্ট রিগার্ডস টু ইউর মাদার, প্যারেন্টস, অথবা লাভ টু ইয়ঙ্গার্স, এটসেট্রা দিয়ে আমরা প্যারাগ্রাফটা লেটারটা শেষ করতে পারি। আর লাস্ট হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্ট্যাম্প এঁকে দিতে হবে। সো স্ট্যাম্পটা আপনারা সবাই জানেন, আমি একটু দেখাই দিচ্ছি। স্ট্যাম্পের সিস্টেমটা হচ্ছে এরকম, এই কর্নারে আমরা লিখবো হচ্ছে স্ট্যাম্প, আর এখানে হচ্ছে ফ্রম, অর্থাৎ যে এই লেটারটা লিখতেছে, আর এটা হচ্ছে টু, অর্থাৎ যার কাছে আমরা লেটারটা লিখতেছি। সো আই হোপ এই সিস্টেমটা ফলো করলে মোটামুটি না পড়েই প্যারাগ্রাফ এবং ইনফর্মাল লেটার খুব ইজিলি লেখা যাবে। এখন আমি কথা বলবো কমপ্লিটিং স্টোরি নিয়ে। সো কমপ্লিটিং স্টোরি এখানে আমি 15টা সিলেক্ট করেছি। সো এখানে সেম কথা বলবো, সংখ্যা অনেক বেশি মনে হলো, এখানে ম্যাক্সিমাম স্টোরি আপনাদের আগে পড়া আছে, কারণ বেসিক্যালি আমরা মোটামুটি ক্লাস 6 থেকেই স্টোরি গুলা পড়ে থাকি। সো আশা করছি এগুলো পড়তে খুব বেশি কষ্ট হবে না। তার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে, যেমন আমাদের হচ্ছে এই যে রবার্ট ব্রুস, অনেস্ট উড কাটার, তারপরে হচ্ছে ডিভাইডিং দ্য ব্রেড, তারপরে হচ্ছে অনেস্টি অফ এ স্কুল বয়, দেন আরেকটা হচ্ছে দ্য অনেস্টি অফ এ রিক্সা পোলার।
সো এগুলো আমার কাছে মনে হয়েছে একটু বেশি ইম্পর্টেন্ট, সো এগুলোকে আমি স্টার মার্ক করে দিলাম। সেগুলো একটু ভালো করে দেখবেন, তো আশা করি কমন পড়বে। তারপর হচ্ছে নাম্বার 4, ডায়ালগ। সো ডায়ালগ এখানে খুবই কম, মাত্র 7টা ডায়ালগ দেওয়া আছে, এবং আশা করছি এখান থেকে কমন পড়বে এবং এগুলো বেসিক্যালি আসে। তারপরেও আরো দু একটা যদি অ্যাড করা যায়, সেক্ষেত্রে আমি বলতে পারি বেনিফিটস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এটা একটু পরে দেখতে পারেন। সো আর মোটামুটি সবই এখানে আছে। বেনিফিটস অফ আর্লি রাইজিং, মেরিটস ডিমেরিটস অফ মোবাইল ফোন এবং ইন্টারনেট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। আশা করছি চলে আসবে পরীক্ষায়। তারপর হচ্ছে ইরাডিকশন অফ ইলিটারেসি, এটাও একটু বেশি ইম্পর্টেন্ট, আমি এটাকে স্টার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দা এক্সাম, এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি ইম্পর্টেন্ট। ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দা এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষায় কপি করার যে একটা বিরূপ প্রভাব সেটা। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রিভেনশন মেজার টু ডেঙ্গু, সো এগুলাই। তো তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, সো তিনটার মধ্যে আমি মার্ক করে দিলাম। আর এখানে ডায়লগের ব্যাপারে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে ডায়লগ লেখার ক্ষেত্রে আমাদের দুইটা জায়গায় ভুল হওয়ার খুব চান্স থাকে এবং আমরা কনফিউশন তৈরি হয়। সো নাম্বার 1 হচ্ছে আমরা ডায়লগ লেখার আগে উপরে হেডলাইন লিখি না, সো এটা কিন্তু একটা ভুল। সো উপরে কিন্তু খুব চমৎকার করে একটা হেডলাইন লিখতে হয়, সো হেডলাইনটা আসলে আমার লেখার জায়গা নাই, আমি বলে দিচ্ছি। তারপরে দেখি এখানে লেখা যায় কিনা। তো আমরা ডায়লগ যখন লেখা শুরু করব, শুরুতেই আমরা লিখবো হচ্ছে হিয়ার ইজ এ ডায়লগ, হিয়ার ইজ আ ডায়লগ অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে আমার কোশ্চেনে যে ডায়লগটা আসবে সেটা আমরা দিয়ে দেবো। ফর এক্সাম্পল বেনিফিটস অফ আর্লি রাইজিং আসবে, অথবা আসলো হচ্ছে ইরাডিকেশন অফ ইলিটারেসি, সো তাহলে আমি লিখবো হচ্ছে হিয়ার ইজ এ ডায়লগ অ্যাবাউট ইরাডিকেশন অফ ইলিটারেসি অথবা বেনিফিটস অফ আর্লি রাইজিং। আমি লিখছি বেনিফিটস অফ আর্লি রাইজিং। তারপর আমরা লিখবো হচ্ছে বিটুইন, বিটুইনের জায়গায় আমরা লিখবো হচ্ছে, আমরা প্রশ্নটা খুব ভালো করে করবো। প্রশ্ন বললে প্রশ্নে কিন্তু দেওয়া থাকে যে সাপোজ ইউ আর নাবিল অর ইউ আর নাবিলা and your friend is রহিম অবলিক সুমাইয়া এটসেট্রা, এরকম দেওয়া থাকে। দেন আর রাইট এ ডায়লগ অ্যাবাউট বেনিফিটস অফ আর্লি রাইজিং, এরকম কিন্তু প্রশ্নটা থাকে। তো আমরা প্রশ্নে যে নামগুলো দেওয়া থাকবে এই নামগুলো এখানে লিখে ফেলবো। ফর এক্সাম্পল যদি নাবিল এন্ড নাবিলা থাকে, তাহলে আমরা লিখবো হচ্ছে হিয়ার ইজ এ ডায়লগ অ্যাবাউট বেনিফিটস অফ আর্লি রাইজিং বিটুইন, আমরা এখানে লিখে দেবো নাবিল। তারপর আমরা এই নাবিলটা হচ্ছে কিন্তু মাই সেলফ, সো এখানে আমরা লিখবো হচ্ছে হিয়ার ইজ এ ডায়লগ বিটুইন মাই সেলফ, ব্র্যাকেটে আমরা লিখে দেবো নাবিল অ্যান্ড, আমি কিন্তু আমার বন্ধুর কাছে লিখতেছি তাই আমরা লিখবো হচ্ছে অ্যান্ড মাই ফ্রেন্ড। আমার নাম, বন্ধুর নাম হচ্ছে আসিফ, তো আমি লিখবো হচ্ছে আসিফ, শেষ। অ্যাবাউট বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটা পরে লেখা যাবে, আগেও লেখা যাবে, দুইভাবে লেখা যাবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সো আমি যদি আমার মাই সেলফ এবং মাই ফ্রেন্ড এর মধ্যে আমি ডায়লগটা লিখি, তাহলে আমার হেডলাইনটা হবে এরকম, হিয়ার ইজ এ ডায়লগ বিটুইন মাই সেলফ ব্র্যাকেটে আমার নাম অ্যান্ড মাই ফ্রেন্ড ব্র্যাকেটে হচ্ছে আমার ফ্রেন্ডের নাম অ্যাবাউট ড্যাশ অ্যাবাউট বেনিফিটস অফ আর্লি রাইজিং। সো এটা হচ্ছে হেডলাইন লেখার স্টাইল। এখন আমি যখন ডায়লগটা লেখা শুরু করবো, তো আমরা কিন্তু কখনোই নাম দিয়ে শুরু করবো না, যেমন এরকম আমরা লিখবো না যে নাফিস, তারপর সরি নাবিল, নাবিল দিয়ে দুটা ফোঁটা দিয়ে লিখলাম যে হাউ আর ইউ নাফিস, আবার নাফিস বললো যে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, এরকম যেন না হয়। আমরা ডায়লগটা লিখবো হচ্ছে মাই সেলফ এবং মাই ফ্রেন্ড দিয়ে, অর্থাৎ আমার যে স্পিকার যেখানে থাকবে, অর্থাৎ আমরা বাম পাশে আমি নাম লিখবো না, বাম পাশে লিখবো হচ্ছে মাই সেলফ, হাউ আর ইউ নাবিল, ডান পাশে নাম থাকতে পারে, তখন মাই ফ্রেন্ড অ্যান্সার দিবে হচ্ছে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, ডট 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 ডট, এরকম। সো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, সো আশা করি বুঝতে পেরেছেন। দ্য লাস্ট ওয়ান ইজ গ্রাফ এন্ড চার্ট। সো গ্রাফ এন্ড চার্ট খুবই অল্প, মাত্র 6টা আমি দিয়েছি, সো আশা করি কমন পড়বে। আর গ্রাফ এন্ড চার্টের ব্যাপারে এটাও আমি বলবো হচ্ছে একটু সিস্টেমেটিক্যালি পড়বার জন্য, অর্থাৎ আমার কমন আসুক আর না আসুক, যেটাই আসুক আমি যেন লিখতে পারি। সো গ্রাফ এন্ড চার্ট কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে পড়লে সাজেশনের দরকার হয় না, মুখস্থের দরকার হয় না। সো আমি একটু বলার চেষ্টা করছি, আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। সো গ্রাফ এন্ড চার্ট লেখার ক্ষেত্রে আমরা শুরুতে একটা চমৎকার সেন্টেন্স লেখার চেষ্টা করব নিজের মতো করে, অথবা বই থেকে ফলো করা যেতে পারে। যেমন আমি নর্মালি এরকম লিখি, দ্য চার্ট শোস আস, অথবা দ্য গ্রাফ শোস আস আ ক্লিয়ার পিকচার, অথবা আ ভিভিড পিকচার, অথবা আ ক্রিস্টাল ক্লিয়ার পিকচার
অ্যাবাউট ড্যাশ, অর্থাৎ আমার প্রশ্ন যদি থাকে পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, তাহলে আমি লিখবো হচ্ছে দ্য গ্রাফ শোস আস আ ক্লিয়ার পিকচার অফ পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ ফ্রম 2010 টু 2025। এরকম আমাদের গ্রাফে কিন্তু একটা টাইম দেওয়া থাকে। যেমন ধরেন 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের পপুলেশন গ্রোথটা কেমন ছিল, অথবা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের হচ্ছে ইন্টারনেট ইউজারের সংখ্যাটা কেমন, অর্থাৎ এটা তো বিভিন্ন সালে ওঠানামা করে, সো এই গ্রাফটাই থাকে। তারপরে হচ্ছে আমাদের পভার্টি রেট হচ্ছে আমাদের 2000 থেকে 2015 সাল পর্যন্ত কেমন ছিল, সো এরকম। তারপর প্রথমে একটা সুন্দর লাইন লিখবো যে দ্য গ্রাফ শোস আস আ ক্রিস্টাল ক্লিয়ার পিকচার, অথবা আ ক্লিয়ার পিকচার অফ পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ ফ্রম 2000 টু 2020, এরকম। সো আমার 2 নাম্বার লাইনটা হবে এরকম যে আমি যেটা লিখতেছি এটা যদি গ্রাফ হয় তাহলে আসলে গ্রাফটা কোথায় কি আছে এই ব্যাপারটা আমরা একটু বলার চেষ্টা করব। যেমন আমাদের গ্রাফে সাধারণত দুটো অ্যাক্সিস থাকে। সো একটা হচ্ছে সোজাসুজি, অর্থাৎ আমাদের গ্রাফটা যদি এরকম হয়, এরকম যদি হয় তাহলে একটা অ্যাক্সিস বলা হয় এটা, আর একটা অ্যাক্সিস হচ্ছে এটা। সো আমরা বলবো হচ্ছে দ্য গ্রাফ হ্যাজ টু অ্যাক্সিস, ওয়ান ইজ হরিজন্টাল এন্ড অ্যানাদার ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস। সো আমরা হরিজন্টাল অ্যাক্সিসে যেটা দেখাচ্ছে এটা আমরা বলে দেবো, যেমন আমাদের সাধারণত উপরে যে অ্যাক্সিস গুলো আছে এটার মধ্যে পার্সেন্টেজ থাকে, এরকম 50%, 10%, 45%, এরকম থাকে আর কি। তো আমাদের যদি হরিজন্টাল অ্যাক্সিস এরকম থাকে তো আমরা বলবো হচ্ছে দ্য হরিজন্টাল অ্যাক্সিস শোজ দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স। অথবা যদি আমার ভার্টিক্যাল যদি আমার এখানে যদি আমাদের সাল দেওয়া থাকে, ফর এক্সাম্পল 2000, 2001 ইত্যাদি, 2010, 2015 এরকম দেওয়া থাকে। তারপর আমরা লিখবো হচ্ছে দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস শোস আস দ্য ইয়ার ফ্রম 2000 টু 2020। সো অর্থাৎ আমার গ্রাফটা কোথায় কি আছে এই জিনিসটা আমি বিস্তারিত একটু বলে দেবো যাতে আমার রিডার বুঝতে পারে। দেন আমরা গ্রাফটা লেখা শুরু করবো। তো গ্রাফ কিভাবে লিখতে হয় তো আপনারা জানেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা খুবই কাজে আসবে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আগামী পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।